আছে তোমাদের ক্লাস 9 এর যে আগামীকালে যে ইংলিশ সাবজেক্টের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার আমরা কোশ্চেন পত্র নিয়ে আসছে এবং এই কোশ্চেন পত্রটি দেখো তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা এবং 100 মার্কের একটি পরীক্ষা হবে, তাই না? আমরা আসলে এখানে তোমাদের পড়ে শোনাবো না, আমরা এক চেষ্টা করবো যে তোমাদের কোন প্রশ্ন কিভাবে উত্তর করবা, কোন জায়গা থেকে উত্তরগুলো পাবা সেই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? আর এই যে প্রশ্নটার এটা কিন্তু একটা অ্যান্সার শিটও রয়েছে, আমরা কিন্তু অ্যান্সার শিটটা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তোমরা যেই জায়গা থেকে এই ভিডিওটি দেখছো, মানে যে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখছো, সোজা চলে যাও সেই ভিডিওতে এবং সেখানে যা দেখবে যে তোমাদের এই ভিডিওর প্রশ্নপত্রে উত্তর দেওয়া রয়েছে, সেখান থেকে অ্যান্সার শিটটা দেখে নিবা, ঠিক আছে? তো আজকে আমরা শুধুমাত্র এই ভিডিওতে তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দেবো, যেহেতু আগামীকাল পরীক্ষা, অবশ্যই অ্যান্সার শিটটাও দেখে নিবা। আর প্রশ্নটা দেখা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেকে ভাবতে পারো যে না ভাই আমরা তাহলে এটা দেখবো না, আসলে প্রশ্নপত্র কেন দেখা ইম্পর্টেন্ট, কেন প্রশ্নপত্রটা কোন বিষয়ে গল্প বলা হয়েছে, প্রশ্নটার মিনিং কি, মানে কি চাচ্ছে প্রশ্নটা, সেটার বাংলা কি, সেই বিষয়টা আমরা কিন্তু এখানে বলে দেবো। তো চলো আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। বলছে read the passage carefully and complete the activities that follow। এর মানে হলো এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা সতর্কের সহিত পড়ো এবং নিচের কিছু কাজও রয়েছে যেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। এবার বিষয় হলো এই প্যাসেজটা আসলে কি সম্পর্কে লেখা আছে সেটা যদি একটু দেখো। এখানে বলা হয়েছে বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন, আসলে এখানে তোমাদের নাগরিক সম্পর্কে এবং এখানে সোশ্যাল এনভায়রনমেন্ট সম্পর্কে বলা হয়েছে যে আসলে একজন নাগরিকের কি কি দায়িত্ব, যেমন হলো নাগরিক বলতে তো জানো, সিটিজেন বলতে নাগরিক, তাদের কি কি দায়িত্ব, তাদের স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে, এই সকল বিষয় আসলে এখানে বলা হয়েছে। তোমরা একটু ভালো করে পড়ে নিবা, কেননা এটা ভালো করে যদি না পড়ো তাহলে এই নিচের প্রশ্নগুলো খুঁজে পাবে না। এই যে তোমাদের এখানে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু এইখান থেকেই দিতে হবে। তোমরা চাইলে এখান থেকে হুবহু লিখতে পারো। তো চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি। সর্বপ্রথম 1 নম্বর বলছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ নিচে থেকে তোমাদেরকে বেস্ট উত্তরটা করতে হবে, মানে সঠিক উত্তরটা করতে হবে। হোয়াট ডাজ ব্রিং দ্য এক্সাম্পলারি সিটিজেন প্রাইমারলি, এখানে বলা হয়েছে ইনভলভ, মানে প্রাইমারি বা প্রাথমিকভাবে যারা ইনভলভ রয়েছে, কি ইনভলভ রয়েছে সেটা। 1 নম্বর হলো ফলোয়িং অল লস স্ট্রিক্টলি, তারপর 2 নম্বর হলো পেইং ট্যাক্স অন টাইম, মানে সময় মতো হলো তোমাদের ট্যাক্স দেওয়া অথবা সকল নিয়ম কানুন মানা। 3 নম্বরে বলা হয়েছে কন্ট্রিবিউশন টু দ্য ওয়েলফেয়ার অফ কমিউনিটি অ্যান্ড নেশন, মানে জাতীয়তা এবং তোমাদের কি যোগাযোগ মাধ্যমে সেই জায়গায় তোমাদের কন্ট্রিবিউশন থাকা। 4 নম্বরে বলা হয়েছে ভোটিং ইন এভরি ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনে বা নির্বাচনে ভোট দেওয়া। এর মধ্যে কোনটা সঠিক উত্তর, এর মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর, তো সেটা তোমাকে ঠিক করতে বলছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, মানে প্যাসেজ অনুসারে হোয়াট ইজ কনসিডার্ড অ্যান্ড কনসার্ন স্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ, মানে নাগরিকের আসলে দায়িত্বগুলো কী কী সেই বিষয়টা তোমাকে এখানে বলবে। 1 নম্বর হলো এনভায়রনমেন্টাল কনভারসেশন, মানে সামাজিক যোগাযোগ। তারপর হলো 2 নম্বর হলো পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেসি প্রসেস, মানে ডেমোক্রেসি যে প্রসেস সেখানে পার্টিসিপেট করতে হবে। 3 নম্বর মেনটেনিং পার্সোনাল হেলথ, মানে স্বাস্থ্যকে মেনটেন বা ঠিক রাখতে হবে। 4 নম্বর হলো সাপোর্টিং লোকাল বিজনেস বা বিজনেসকে তোমাকে কী করতে হবে, সাপোর্ট করতে হবে। তার মধ্যে কোনটা সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, এই প্রশ্ন বলছে হাউ ডু সিটিজেন ইনফ্লুয়েন্স দ্য সেকশন অফ লিডার্স অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজটিতে লিডারের যে সেকশনটা ইনফ্লুয়েন্স রয়েছে নাগরিকরা কিভাবে রয়েছে, তারা কিভাবে একজন নাগরিক লিডারের সাথে সেকশন রয়েছে, এই সেক্ষেত্রে একটা নাগরিক আমরা কিভাবে একজনকে সিলেকশন করি বা একজন লিডারকে আমরা কিভাবে সিলেকশন করি সেই বিষয়টা আসলে বলা হয়েছে। যেমন আমরা এমপির যে ভোটটা করি, এমপির ভোটটা আমরা কিভাবে সিলেকশন করি সেই বিষয়টা, ঠিক আছে? একজন নাগরিক কিভাবে একজন লিডারকে সিলেকশন করে। তো 1 নম্বর বাই পার্টিসিপেটিং ইন কমিউনিটি সার্ভিস, মানে যোগাযোগ সার্ভিসের মাধ্যমে। 2 নম্বর বাই কাস্টিং অ্যান্ড ব্যালট ইন ইলেকশনের ব্যালট পেপারের মাধ্যমে। 2 নম্বর বাই পেইং ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার মাধ্যমে। 4 নম্বর বাই অ্যালার্টিং পাবলিক মিটিংয়ের মাধ্যমে। তো এটা তোমরা জানো যে আমরা আসলে এমপি মন্ত্রী এটা কীভাবে সিলেকশন করি, সেটা হলো ভোটিংয়ের মাধ্যমে। তারপরে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে হাউ ডু গুড সিটিজেন কন্ট্রিবিউট ইজ টু দ্য মোর ইনক্লুসিভ সোসাইটি,
এক নাম্বার বাই ভোটিং ইন এভরি সিলেকশন, মানে এখানে বলা হয়েছে কেমন করে একজন নাগরিক আরও বেশি সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখতে পারে। এখানে বলা হয়েছে বাই ভোটিং ইন এভরি সিলেকশন, তারপর বলা হয়েছে মানে প্রত্যেকটা ইলেকশনে ভোট করা, বাই পেইং ট্যাক্স রেগুলারলি, প্রত্যেক দিন তোমার এই দেওয়া ট্যাক্স দেওয়া। 3 নম্বরে বলছে বাই প্রশ্নতে দেখো এখানে বলেছে বাই রিয়াক্টিং ডিজার্ভ কালচারাল অ্যান্ড বেনিফিট, ঠিক আছে, এখানে কালচারাল লিখবে। এবং 4 নম্বর বলছে দ্য পার্টিসিপেট ইন দ্য না জ্বালাইলে কিন্তু আমার এখন সেই রাগ উঠে লেখা বলছে হু ইজ দ্য ফ্লোয়িং ইজ নট মেনশন ইন দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সামিনেটেড সিটিজেন, মানে একজন সিটিজেন হিসাবে কোন জিনিসটাকে মেনশন করা উচিত নয় সেই বিষয়টা তোমাকে বলা হয়েছে। তো এখানেও সেম কয়েকটা জিনিস দেখতে পাচ্ছ, পার্টিসিপেটিং ইন দ্য ডেমোক্রেসি প্রসেস, 2 নম্বর কনসার্ভিং ন্যাচারাল রিসোর্স, 4 নম্বর হলো অ্যাডাপ্টিং হেলদিং ইটিং হ্যাবিট আর ট্রাভেলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তার পরবর্তীতে 2 নম্বর এই প্রশ্নটা বলা হয়েছে রাইট অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন, তোমাকে রাইট উত্তরগুলো দিতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো কোথা থেকে দিবা? অবশ্যই সেই প্যাসেজ থেকে। হোয়াট আর দ্য ভিটাল ডিউটিস মেনশন ইন দ্য প্যাসেজ দ্যাট দ্য সাপোর্ট পাবলিক সার্ভিস, মানে জনকল্যাণে আমাদের কি কি কাজগুলো করা উচিত বা আমাদের কি কি দায়িত্ব রয়েছে সেই বিষয়টা। তারপরে হচ্ছে হোয়াই ইজ দ্য পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেসি প্রসেস ইম্পর্টেন্ট অফ রেসপন্সিবল সিটিজেন, মানে দায়িত্বশীল নাগরিকদের কেন, ঠিক আছে, ডেমোক্রেসি বা গণতন্ত্রে পার্টিসিপেট করা উচিত। তারপর বলা হয়েছে 3 নম্বরে হাউ ডাজ দ্য প্যাসেজ ডিফাইন অ্যান্ড আলটিমেট ইফেক্ট অফ রেসপন্সিবল সিটিজেন, মানে রেসপন্সিবল সিটিজেনদের যে ইফেক্টটা পড়বে সেটা কেমন হবে। তারপরে তোমাদের 5 নম্বরে বলছে এখানে বলছে 4 নম্বরে হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন ইজ রেসপন্সিবল সিটিজেন, মানে রেসপন্সিবল বা দায়িত্বশীল নাগরিকদের এডুকেশনে বা শিক্ষায় আসলে কি রোল থাকতে পারে। তারপরে 5 নম্বর প্রশ্নে প্রশ্ন দেখো বলছে হাউ ডাজ রিয়াক্টিং ডিভার্স কালচারাল অ্যান্ড বেনিফিট, মানে কথা আমাদের সমাজে আসলে কি ধরনের কালচার বা সংস্কৃতি রয়েছে সেই বিষয়ে আসলে বিবরণ দিতে হবে। এখানে বলছে বিলো দ্য টেবিল 2 কলাম, এখানে একটা 2টা কলাম আছে। ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, মানে এই যে লেফটে যে কলামগুলো রয়েছে ওইটাই প্যাসেজ থেকে নেওয়া হয় সেই কথা বলছে। ইন দ্য রাইট কলাম আর ডিফাইন্ড, এই রাইট কলাম হলে তোমাদেরকে নির্দিষ্ট করতে হবে। ম্যাচেস দ্য কারেক্ট ডিফিনিশন বাই রাইট দ্য, এখানে বলা কিছু হয়নি, এখানে বলা হয়েছে যে তোমাকে এই প্যাসেজগুলো রয়েছে যে এই পাশে যে রাইট এই কলামে যেগুলো রয়েছে এগুলো প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। আর এই যে 2 নাম্বার যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আসলে দেওয়া রয়েছে, তো এগুলো ম্যাচিং করতে হবে। যে আসলে ধরো এইটার সাথে আমি এটা লিখতে চাই, তো এবার ম্যাচিং না করে তোমরা লিখবে হলো এ প্লাস তারপরে 4 নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে, এইটা হলো তোমাদের সঠিক উত্তর হয়ে গেল। তো এইভাবে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আবারও একটু বলছি, যারা এই প্রশ্নগুলোর উত্তর বা অ্যান্সার শিট চাচ্ছ তাদের কাছে অলরেডি কিন্তু আমরা অ্যান্সার শিট আপলোড দিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলে। সঠিক টাইমে অ্যান্সার শিট নেওয়ার জন্য অবশ্যই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো আমাদের এই প্লেলিস্টে চলে যাও এবং দেখো যে এই প্রশ্নের অ্যান্সার শিট দেওয়া রয়েছে, ঠিক আছে। শুধু তোমাদের নয়, বাকি ক্লাসের কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে, তো তোমরা যে সেখান থেকে দেখে নিতে পারো। রিড দ্য কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, মানে এখানে কিছু কনভারসেশন আছে অর্থাৎ ডায়লগ আছে, সেই ডায়লগটা তোমাকে ফলো করতে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ফার্স্ট প্রশ্ন, নাও গিভ ইউর অপিনিয়ন, মানে নিজের মতামত দাও। উইদার দ্য অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি, তুমি কি একমত না মানে ভিন্ন মত পোষণ করতেছ উইথ দ্য স্টেটমেন্ট, এই উপরের স্টেটমেন্টের সাথে, মানে এখানে একটা স্টেটমেন্ট রয়েছে এই স্টেটমেন্টের সাথে কি তুমি কি একমত না ডিসঅ্যাগ্রি বা অমত। The government and organization are not doing anything to combat human ট্রাফিকিং, এখানে বলা হয়েছে যে মানবিকের যে ট্রাফিক বা মানবিকের মানুষের যেই তোমার জনসংখ্যা যে বাড়ছে সেই বিষয়ে গভর্নমেন্টের বা সরকারের কোনো কাজ করার নেই। আসলে এই কথাটা কি একমত কিনা, এটা অবশ্যই ডিসঅ্যাগ্রি হবে, এটা একমত হতে পারে না। তবে অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমরা চলে যেতে পারো এই প্লেলিস্টে যে প্রশ্নগুলোর উত্তর দেখতে পারো। এখানে 3 নম্বর বলছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইমের এই টেক্সটটা পড়তে হবে। দেন রাইট 5 প্রিভেন্টিভ মেজার টু গার্ড এগেইনস্ট সাইবার ক্রাইম, এখানে বলছে সাইবার ক্রাইম বিষয়ে কিছু লেখা আছে যেমন হ্যাকিং,
তো সেখান থেকে 5টাকে তোমাকে খুঁজতে হবে, সাইবার ক্রাইম 5টা সাইবার ক্রাইম খুঁজতে হবে এবং সেই সাইবার ক্রাইমকে কী করতে হবে দেখবা, সেই সাইবার ক্রাইম খুঁজে লিখতে হবে তোমাকে। খুবই ইজি বিষয় যে সাইবার ক্রাইম বিষয়ে 5টা লাইন লিখলে তোমাকে এই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। খুবই এখান থেকে লিখলে হবে, প্রত্যেকটা মার্কের লাইনের জন্য 2 মার্ক করে পাবা তোমরা। এরপর এখানে তোমরা একটা কবিতা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে রিড দ্য ফ্লোয়িং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্য ফলো। এখানে বলেছে যে কবিতা ভালো করে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কবিতাটা পড়ে নিবা, আমি আপাতত এটা স্কিপ করছি, তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে পড়ে নেবা, ঠিক আছে। আমি জাস্ট চেষ্টা করছি যে তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার, যে কোথায় কীভাবে কেমনে কী পরিবর্তন করবা, কোথাও জানি এমন না হয় যে তুমি প্রশ্নই বুঝতে পারো নি। 1 নম্বর বলছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, এখানে প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই কবিতা থেকে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেশন অফ দ্য মেটাফোর লাইক এট দ্য বার্ড অন দ্য ওয়ার ইন দ্য পোয়েম, মানে কবিতায় এই যে লাইনটা বলা হয়েছে সেইটাতে আসলে কি বোঝানো হয়েছে। 2 নম্বর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিম অফ রিগ্রেট ইন দ্য পোয়েম, মানে এই কবিতাতে কি আসলে কেমনভাবে এক্সপ্লেন করা হয়েছে, কবি কি এক্সপ্লেন করতে চেয়েছিল বা কিভাবে করতে চেয়েছিল। 2 নম্বর হোয়াট রোল ডাজ দ্য ইম্পেরগ্রেটে প্লে ইন দ্য কনভারসেশন, আসলে দেখো এখানে কয়েকটা 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্নে তোমাকে নর্মাল কিছু উত্তর দিতে হবে এবং তাও কবিতা থেকে। এখানে হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট পয়েন্ট অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার নিজের যে এক্সপিরিয়েন্স রয়েছে এই কবিতায় সেটা তোমাকে উল্লেখ করতে বলছে। 5 নম্বর হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট অন দ্য ন্যাচারাল অফ হিউম্যান রিলেশনশিপ, আসলে মানুষের যে রিলেশনশিপ রয়েছে প্রকৃতিতে সেই বিষয়ে আসলে তোমাকে বলতে বলেছে এই কবিতা থেকে। তারপরে প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ রিড দ্য পোয়েম এগেন, মানে এই কবিতাটা আবার পড়ো অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর, তিনটা মেটাফোরকে ই করো অ্যান্ড 2 সিমিল ইউজ দ্য পোয়েম, এবং 2টা সিমিলস তোমাকে ইউজ করতে হবে পোয়েমে। দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দেয়ার ইউজেস, কেন সেই 2টা ইউজ করা হয়েছে সেই বিষয়ে তোমাকে মতামত দিতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে 3টার মতামত দিতে হবে, যে এই 3টা মেটাফোর ই করতে হবে এবং কেন সেখানে ইউজ করা হলো সেই বিষয় বলবা, আর 2টা সিমিলার ইউজ করবে এবং সেটাকে কেন ইউজ করা হলো সেই বিষয়ে তোমাকে মতামত দিতে হবে। 3 নম্বর বলছে রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইয়োর ফিলিং, মানে এটাকে কবিতাটাকে আবার পড়ো এবং তোমার নিজের যেই অনুভূতি সেই অনুভূতিটি লেখো। এরপর এখানে লেখছে পার্ট সি রাইটিং পার্ট, এখানে পার্ট সি হলো রাইটিং পার্ট, মানে তোমাকে লিখিত কিছু লিখতে হবে। আমি আবার বলছি লিখিত থেকে শুরু করে সকল কিছু আমরা অলরেডি অ্যান্সার শিট করে দিয়েছি, তোমরা যারা সঠিক অ্যান্সার শিট চাচ্ছ তারা চলে যাও সোজা আমাদের প্লেলিস্টে এবং সকল উত্তরপত্র দেখে নাও, ঠিক আছে। তো এখানে দেখো 5 নম্বর বলছে ইউ নো দ্যাট, তুমি জানো যে দ্য কালচার হেরিটেজ হোল্ড প্রোফাইড সিগনিফিকেশন, মানে যে সাংস্কৃতিক হেরিটেজ আছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিফ্লেক্টিং এ কান্ট্রি অফ রিচ হিস্টোরি, মানে একটা তোমার ধনী হিস্টোরি, এটা একটা ডিজার্ভ ট্র্যাডিশন রয়েছে আমাদের ঐতিহ্য অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিফাই, এবং জাতীয় তোমার পরিচয়। Think of the cultural habitats of the local district country and which has the special value, তার আসলে কি গুরুত্ব রয়েছে সেই বিষয়ে। সহজ বাংলায় যদি আমি বলি, এখানে বলা হয়েছে হেরিটেজ বিষয়ে বা আমাদের বাংলাদেশের যে হেরিটেজ কালচার রয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু লিখতে হবে, মানে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। অবশ্যই খেয়াল রাখবা প্যারাগ্রাফ যেন মিনিমাম 2টা পেজটা পার করে, কারণ 150 ওয়ার্ড লিখতে হবে, তো চেষ্টা করবা 2 পেজটা লেখার মতো। তবে যাদের অনেক বেশি আছে তারা 1.5 পেজও লিখতে পারো। এর পরবর্তীতে আমরা চলে যাব, এখানে সেই বিষয় বলছে আসলে প্যারাগ্রাফটা তুমি কিভাবে লিখবা সেই বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। ইওর প্যারাগ্রাফ শুড স্টার্ট দ্য টপিক সেন্টেন্স, মানে তোমার প্যারাগ্রাফটা অবশ্যই টপিকের সেন্টেন্স দ্বারা শুরু করা উচিত। 2 নম্বর হচ্ছে দ্য প্যারাগ্রাফ শুড ফোকাস অন দ্য সিঙ্গেল আইডিয়া অর থিম, মানে একটা সিঙ্গেল থিমের উপরে যেন এটা করা হয়। তারপর দ্য প্যারাগ্রাফ শুড ফ্লো দ্য লোকালিটি ফ্রম ইওর আইডিয়া টু নেক্সট, মানে তোমার ভবিষ্যতের যে আইডিয়া আছে সেই বিষয়ে আসলে যেন, মেন কথা হলো তোমার মতামত অনুসারে লিখতে বলছে, এটার উত্তর আমরা অলরেডি করে দিয়েছি। তো যারা এই প্যারাগ্রাফের উত্তরটি চাচ্ছ তারা সোজা চলে যাবে আমাদের প্লেলিস্টে এবং উত্তরটা দেখে নাও। তারপরে দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ভ্যান ডিগ্রাম, আসলে এখানে তোমাদের কি বলছে দেখো, এখানে এটা একটা কম্পোজিশন তোমাকে লিখতে হবে। এই একটা কম্পোজিশন কি সম্পর্কে লিখতে হবে, এখানে বলা হয়েছে দ্য ভ্যান ডিগ্রাম বিলো শোস সাম সিমিলার, সাম ডিসিমিলার্স অ্যান্ড সাম কমন ফ্যাসিলিটি বিটুইন দ্য গার্মেন্টস সেক্টর অ্যান্ড আইটি সেক্টর অফ বাংলাদেশ, মানে গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টরে কিছু সাধারণ মিল রয়েছে, কিছু অমিল রয়েছে এবং তাদের মধ্যে কিছু তুলনা রয়েছে যেটাকে এখানে উল্লেখ করা রয়েছে।
তারপর বলছে নাও রাইট ইজিলি ডিসক্রাইব দ্য ভেন ডিগ্রাম ইজ নট মোর দেন 250 ওয়াট। এখানে বলেছে 250 ওয়াটের জন্য বেশি না হয়, এবং এই যে গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টর সম্পর্কে তোমাকে লিখতে বলেছে বা বর্ণনা দিতে বলেছে। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পিক চার্ট। এই পিক চার্টের উত্তরটা কিন্তু আমরা অলরেডি করে দিচ্ছি। তবে এই পিক চার্টের যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে এখানে এই কয়টা জিনিস, ইউ শুড ফলো দ্য স্ট্রাকচার বিলো। এখানে বলছে স্টার্ট দ্য এগেইনস্ট সেন্টেন্স টু দ্য গ্রাফ দ্য রিডার্স অ্যাটেনশন, যেখানে জন্য রিডার যেন অ্যাটেনশন হয়। ইউজ 3 বডি প্যারাগ্রাফ, 3 বডি প্যারাগ্রাফ মানে 3টা প্যারা করে লিখতে বলতেছে। ইউজ স্যাক্রিফাইস এক্সাম্পল ফ্যাক্ট অ্যান্ড কুইট অ্যান্ড সাপোর্ট ইউর পয়েন্ট, তোমার পয়েন্টগুলোকে লিখতে হবে যে কোন পয়েন্টটাকে তুমি মানে গুরুত্ব দিচ্ছ। তারপরে তোমাকে মেনশন করে সেটাকে তোমাকে লিখতে হবে একটা কভার প্যারাগ্রাফ বডি আকারে। তো একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে যে কমন বিষয়টা কি, আনকমন বিষয়টা কি, ঠিক আছে, সেই বিষয়ে আসলে একটা স্টোরি লিখতে হয়। এটাকে আমরা বলি পিকচার্ট। অলরেডি এই বিষয়ে আমরা আগেও বলেছি। তো এই পিকচার্টের ফুল উত্তরটা কিন্তু অলরেডি আবারও দেওয়া রয়েছে। তো তুমি সোজা চলে যাবে আমাদের এই প্লেসটা, যা তোমরা দেখবা তোমাদের উত্তর মহলায় এই প্রশ্নটার উত্তর দেওয়া রয়েছে। এখানে বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই ইলেকমেন্ট অ্যান্ড দ্য রিভেন্ট এক্সাম্পল অফ দ্য তোমার এক্সপ্লেনেটরি টেক্সট, দেন 5 অফ তোমার ফ্লোয়িং গ্লিড অন ইজ ডান ফর ইউ। এখানে একটা দেওয়া রয়েছে, যে প্যাসেজ দেওয়া রয়েছে সেটাকে খুব সুন্দর করে পড়ে নিতে হবে তোমাদেরকে, এবং এই যে নিচে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে এই জিনিসটা পূরণ করতে হবে। এই ছিল তোমাদের, এখানে দেখো লেখা আছে এন্ড অফ দ্য কোশ্চেন, মানে কোশ্চেন তোমাদের উত্তর শেষ। এই কটাই প্রশ্ন ছিল তোমাদের, এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে দিতে হবে, এবং এই সকল প্রশ্নের সঠিক অ্যান্সার শিট অলরেডি আমরা করে ফেলেছি এবং আমাদের এই প্লেলিস্টে আপলোড দিয়ে দিয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত উত্তরগুলো খুঁজে পাচ্ছ না বা উত্তরগুলো নিয়ে খুবই কনফিউশন বা এটা আসলে সঠিক প্রশ্ন কিনা না এইসব নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছো, তো তারা নিঃসন্দেহে আমাদের উপরে বিশ্বাস করে তোমরা যে এই প্লেলিস্টে সকল উত্তরগুলো দেখতে পারো, কেননা আমরা সবসময় তোমাদের কল্যাণেই কাজ করে থাকি। আমরা চাই না যে তোমাদের কোনো ক্ষতি হোক। আর সর্বোপরি কথা, আগামীকালের এক্সাম যেন তোমাদের অনেক ভালো হয়। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি যেন আগামীকালের পরীক্ষা তোমাদের ভালো হয়। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।